হাই স্টুডেন্টস, আজকে আমাদের বিষয় ক্লাস 12-এর ভীষণ ইম্পর্টেন্ট একটি পোয়েম সনেট 18। পড়ার আগে কথাটা বলে নিই। তোমরা জানো ক্লাস 5 থেকে 12 পর্যন্ত সমস্ত ক্লাসের প্রত্যেকটা লেসন অনুযায়ী পাঠ আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সমস্ত গ্রামাটিক্যাল আইটেমেও আমার চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, তাহলে আমার প্রত্যেকটা আপলোডের সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে, শুরু করি আজকের পড়া। কি পড়বো আমরা? সনেট 18। কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ার। একটা কথাই বলবো উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে বলতে গেলে মানে ঘন্টার পর ঘন্টা ভিডিও তৈরি হয়ে যাবে। শুধু ছোট্ট করে আমরা যেটুকু বলবো, he is the brightest star in the sky of English literature। অর্থাৎ ইংরেজি সাহিত্য জগতে তিনি হলেন উজ্জ্বলতম জ্যোতিষ্ক। আমাদের বাংলা সাহিত্য যেমন রবীন্দ্রনাথ ছাড়া অসম্পূর্ণ, ইংরেজি সাহিত্য ঠিক তেমনই শেক্সপিয়ার ছাড়া ভাবা যায় না। ঠিক আছে, এবার আমরা কি পড়ব? সনেট। সনেট পড়ার আগে সনেট সম্পর্কে দু এক কথা বলে নিই। প্রধানত দু ধরনের সনেট হয়। একটা হচ্ছে পেট্রার্কান সনেট, অর্থাৎ কবি পেট্রার্ক যে স্টাইলে সনেট লিখতেন, ওনার স্টাইলটা কি? 1 অক্টেভ অ্যান্ড 1 সেস্টেভ। অর্থাৎ প্রথমে একটা 8 লাইন, তারপরে 6 লাইন। বাংলায় 8 লাইনকে বলা হয় অক্টেভকে বলা হয় অষ্টক, বাংলায় শতক। 8 আর 6 14। আর শেক্সপিয়ার উনি লিখতেন 3 কোয়ার্টেন্স অ্যান্ড এ কাপলেট। 3টে 4 লাইন, 3 4-এ 12, তারপর একটা 2 লাইন, 12 আর 2 14। মূলত এইটা হচ্ছে সনেটের ভাগ। এছাড়াও অনেকে অনেক চেষ্টা করেছে, এক্সপেরিমেন্ট করেছে অনেক কবি সনেট লেখার, কিন্তু মূলত এই দুটো রীতির সনেটই সাহিত্য জগতে গুরুত্ব পেয়েছে। এবার আমরা আসি আমাদের আজকের পাঠে। আমাদের আজকের পাঠ কি? সনেট 18, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। কিন্তু এই সনেটটি পড়ার আগে একটু আমরা শেক্সপিয়ারের সনেট সম্পর্কে একটা প্রাক ধারণা নিয়ে নিই। কি? শেক্সপিয়ার তার সনেটগুলি লিখেছিলেন মিস্টার ডাব্লিউএইচকে উদ্দেশ্য করে। মিস্টার ডাব্লিউএইচ, এবার কে এই মিস্টার ডাব্লিউএইচ, এই নিয়ে কিন্তু পণ্ডিত বা সমালোচকদের মধ্যে মতভেদ আছে। একদল পণ্ডিত বা সমালোচক মনে করেন যে এই সনেটগুলি লেখা উইলিয়াম হার্বার্টের উদ্দেশ্যে, যিনি ছিলেন আর্ল অফ পেমব্রোক। আর একদল মনে করেন যে সনেটগুলি লেখা হেনরি রিয়েথেসলি সম্পর্কে, ওনাকে উদ্দেশ্য করে। উনি কে ছিলেন? আর্ল অফ সাউদাম্পটন। এবার অ্যাকচুয়ালি কাকে, এটা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে, আমরা সেই জায়গায় যাব না। আমরা এবার আস্তে আস্তে সনেটে ঢুকবো। মোট কতগুলি সনেট লিখেছিলেন? 154, 154টি সনেট শেক্সপিয়ার লিখেছিলেন। এবার শেক্সপিয়ারের এই 154টি সনেটকে আমরা মোটামুটি 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কি কি? 1 থেকে 126 নম্বর সনেটকে বলা হয় ফেয়ার ইউথ সিকোয়েন্স। ফেয়ার ইউথ সিকোয়েন্স। 127 থেকে 152 কি? অ্যাড্রেস টু আ ডার্ক লেডি। এবং 153 এবং 154 এই সনেট দুটি, শেষ দুটি সনেট রোমান গড অফ লাভ কিউপিডকে উদ্দেশ্য করে লেখা। ঠিক আছে, এবার আমরা আসি আমাদের অংশটা। আমাদের এই তাহলে সনেট 18 কোন অংশে পড়ছে? 1 থেকে 126, অর্থাৎ ফেয়ার ইউথ সিকোয়েন্সের মধ্যে পড়ছে। এবার ফেয়ার ইউথ সিকোয়েন্সেও আবার কি আছে? 1 থেকে 17 নাম্বার সনেটকে বলা হচ্ছে প্রোক্রিয়েশন সনেট। কি বলা হচ্ছে? প্রোক্রিয়েশন সনেট। অর্থাৎ এখানে কবি শেক্সপিয়ার তার বন্ধুকে বলছে
তার প্রিয় বন্ধু মিস্টার WH কে বলছে যে তুমি বিয়ে করো, বিয়ের পর তোমার যে সন্তান হবে সেই সন্তানের মধ্যে দিয়ে তোমার সৌন্দর্য টিকে থাকবে। কিন্তু এই সনেট নাম্বার 18 নাম্বার সনেটে এসে কবি সম্পূর্ণ অন্য কথা বলছেন। কবি আর 1 থেকে 17 নাম্বার সনেটে যে কথা বলেছেন, পরবর্তী প্রজন্মের মাধ্যমে তার বন্ধুর সৌন্দর্যকে বেঁচে থাকার কথা, এখানে কি বলছেন কবি? চাইছেন তার সাহিত্যের, তার কবিতার মধ্যে দিয়ে তার বন্ধুর সৌন্দর্য অমর হয়ে থাকবে। ঠিক আছে, সেটা কোন সনেট? সেই সিকোয়েন্সের প্রথম সনেটই হচ্ছে নাম্বার 18, অর্থাৎ 1 থেকে 17 প্রোক্রিয়েশন সনেট। ঠিক 18 নাম্বার সনেটে এসে কবি সম্পূর্ণ অন্য কথা বলছেন। এবং সনেট হিসাবে বলা যায় যে 154টি সনেট শেক্সপিয়ার লিখেছিলেন, তার মধ্যে যদি সেরা 3টে সনেট বাছা হয়, তার মধ্যে এই সনেট 18 অবশ্যই 3টের মধ্যে একটাতে থাকবে। ঠিক আছে, অর্থাৎ বুঝতে পারছো তোমরা কত গুরুত্বপূর্ণ সনেট পড়তে যাচ্ছ। ঠিক আছে, এবার একটু নামকরণের দিকটা এখানে আমি টাচ করে দিই। খেয়াল করেছো কবিতার নামের শুরুতে দেওয়া আছে সনেট 18। আসলে কি হয়েছিল, শেক্সপিয়ার যখন সনেটগুলি লিখেছিলেন তিনি জাস্ট নাম্বার দিয়ে একটা সিকোয়েন্স মেনটেন করে লিখেছিলেন। ঠিক আছে, তিনি নিজে কোনো নামকরণ করেননি। এবার ইংরেজি সাহিত্যে একটা রীতি আছে, নামবিহীন কবিতাগুলোকে কবিতার প্রথম লাইনটা দিয়েই সেই কবিতার নামকরণ করা হয়। এখানেও সেই নিয়মটাই মেনটেন করা হয়েছে। ঠিক আছে, এবার আমরা কবিতায় আসি। সবাই নিজের বই খোলো। Shall I compare thee to a summer's day? প্রথমেই কবি প্রশ্ন করছে, আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? খেয়াল করো, shall I compare thee, তাহলে প্রথমেই কি এলো? তুলনা। এবার বলো তো, তুলনা মানুষ কিসের সঙ্গে কিসের করে? সমজাতীয় জিনিসের মধ্যেই করে। হয়তো একটা ছেলে খুব সুন্দর ব্যাট করছে, দারুণ ব্যাট করছে, আমরা কার সঙ্গে তুলনা করবো? সচিনের সঙ্গে তুলনা করবো, বা ছেলেটা সচিনের মতো ব্যাট করছে। বা কোনো কেউ হয়তো দারুণ গান গাইছে, কোনো মেয়ে দারুণ গান গাইছে, বা মেয়েটার গলা তো লতা মঙ্গেশকরের মতো। অর্থাৎ কোনো একটা ফিল্ডে যখন কেউ ভালো কিছু করে, আমাদের নিয়মই হচ্ছে সেই ফিল্ডের সব থেকে সেরা তার সাথে তুলনা করা। তাহলে কবি কিসের তুলনা করছে? কবি বন্ধুর তুলনা করছে না, কবি বন্ধুর সৌন্দর্যের তুলনা করছে। তাই সৌন্দর্যের দিক থেকে কবির মতে গ্রীষ্মের দিনের সৌন্দর্যই সব থেকে সেরা। তাই কবি জিজ্ঞাসা করছে, শ্যাল আই কম্পেয়ার দি? তাহলে কম্পেয়ার কথাটা বোঝা গেল। এবার দি, এগুলো ওল্ড ইউজ, আগে এই ধরনের ওয়ার্ড ব্যবহৃত হতো। দেখো আমি নিচে লিখে দিয়েছি, দি মানে তোমাকে, দাই মানে তোমার, দাও মানে তুমি। কিন্তু মডার্ন ইংলিশে সবেই ইউ এই শব্দটাতেই সবগুলোকে মানে সব মানেগুলো প্রকাশিত হয়। ঠিক আছে, তাহলে আমি কি তোমাকে তুলনা করতে পারি টু আ সামার্স ডে, গ্রীষ্মের দিনের সাথে? কেন গ্রীষ্মের দিনের সাথে তুলনা করলো কেন? কারণ বললাম যে কবির মতে গ্রীষ্মের দিনই সব থেকে সুন্দর। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইংরেজি সাহিত্যে যখন এই গরম, গ্রীষ্ম এই ব্যাপারগুলো পাবে, জানবে সেটা খুব একটা ভালো ব্যাপারকে ইঙ্গিত করছে। কারণ শীত প্রধান দেশ তো, ওদের গ্রীষ্মটা খুব মানে ক্ষণস্থায়ী, এবং ওদের গ্রীষ্মটা আমাদের ইন্ডিয়ার গরমের মতো এত কষ্টকর নয়। ওদের সারা বছর শীত থাকে, তাই গ্রীষ্মটা খুব ভীষণ আরামের। তাই ইংরেজিতে যখনই গরম বা এরকম কিছু পাবে, তখন জানবে সেটা ভালো কিছুকে ইঙ্গিতবাহী করছে। এবং শীতল কিছু, কোল্ড, এই জাতীয় শব্দগুলো নেগেটিভ অর্থবাহী। যেমন কথাই আছে না, ওদের দুজনের মধ্যে ভীষণ উষ্ণ সম্পর্ক, অর্থাৎ কি সম্পর্ক খুব ভালো, ওদের দুজনের মধ্যে শীতল সম্পর্ক, তার মানে সম্পর্কটা খারাপ। এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি, তোমাকে তুলনা করবো। তাহলে দি মানে কি? তার বন্ধুকে। তাহলে বন্ধু কি? কমন নাউন।
আবার তাহলে সামার্স ডে, ডেটা কি কমন নাউন? ডেটা তো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে সামার ডেকে অ্যাকচুয়ালি কবি পার্সনিফাই করছে। তাহলে পার্সনিফাই করছে মানে তাকে ব্যক্তি গুণ আরোপিত করছে, তাহলে সেই দিক থেকে হয়ে গেল এটা কমন নাউন। আবার এটাকে অ্যাবস্ট্রাক্ট ফর্মটা যদি ধরি, তাহলে অ্যাকচুয়ালি বন্ধুকে কি তুলনা করছে? সেটা আগে বললাম না, কবিতার বন্ধুর সৌন্দর্যের তুলনা করছে। কার সৌন্দর্যের সাথে? গ্রীষ্মের দিনের সৌন্দর্যের সাথে। তাহলে সৌন্দর্য এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ কবির বন্ধুর সৌন্দর্য এবং গ্রীষ্মের দিনের সৌন্দর্য। তাহলে দুটো অ্যাবস্ট্রাক্ট ফর্মে কম্প্যারিজন হলো। প্রশ্নটা করলো, কবি নিজেই উত্তর দিচ্ছে, thou art more lovely, না না, তুমি অনেক বেশি সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট, অনেক বেশি মনোরম। তাহলে একটা ওয়ার্ড খেয়াল করো, আর্ট, ART আমি লিখে দিয়েছি, এটা ওই ওল্ড ইংলিশ আর্ট, এখন যেটা অ্যাকচুয়ালি বিইং ভার্ব আর্ট, ঠিক আছে। বলছে না ইউ আর, তাহলে দাও মানে ইউ লেখা আছে, তাহলে ইউ আর্ট মানে দাও আর্ট মানে ইউ আর্ট, ক্লিয়ার। মোর লাভলি অনেক বেশি সুন্দর, এবং মোর টেম্পারেট অনেক বেশি মনোরম। অর্থাৎ কবি নিজেই প্রশ্ন করলো, নিজেই তার উত্তর দিচ্ছে, এবং অ্যাকচুয়ালি প্রথম প্রশ্নটার উত্তরই হচ্ছে বাকি 13টা লাইন। কবি প্রথমে যে প্রশ্নটা করলো, নিজেই বাকি 13 লাইনে তার উত্তরটা দিচ্ছে যে তুমি অনেক বেশি সুন্দর। তাহলে প্রথমেই কবি স্বীকার করে নিল তার বন্ধুর সৌন্দর্য অনেক বেশি। এবার কেন? যে কোনো একটা কথা বলতে গেলে তার তো একটা কারণ আছে, যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে, সেই কথাটাকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। কবি সেই চেষ্টাই করেছে। তারপরে কেন সুন্দর? কারণ rough winds do shake the darling birds of May, কারণ ঝোড়ো বাতাস, দমকা বাতাস, ডু শেক দুলিয়ে দেয়, ঝরিয়ে দেয়, দ্য ডার্লিং সুন্দর বার্ডস অফ মে, অর্থাৎ গ্রীষ্মের দিনের সৌন্দর্যের একটা অংশ হচ্ছে সুন্দর কুঁড়িগুলো। কিন্তু দমকা বাতাস বা ঝোড়ো বাতাস এসে সেই কুঁড়িগুলোকে ঝরিয়ে দেয়। তাহলে কোন দিকে ইঙ্গিত করলো? তাহলে যে কুঁড়ি গ্রীষ্মের সৌন্দর্যকে বহন করছে, সেই কুঁড়ি চিরস্থায়ী নয়, অর্থাৎ সেই কুঁড়ি ক্ষণস্থায়ী। তারপরে লাইন বলছে সেই স্থায়িত্বের কথা, and summer's leaves have too short a date, এবং সব থেকে বড় কথা গ্রীষ্মের লিজ অর্থাৎ টাইম স্প্যান, গ্রীষ্মের স্থায়িত্ব হ্যাড টু শর্ট। গ্রীষ্ম তো খুব ক্ষণস্থায়ী, আমি আগেই বলেছি ইংল্যান্ডে বা ইউরোপিয়ান কান্ট্রিতে গ্রীষ্ম খুব অল্প দিনের জন্য থাকে। অর্থাৎ যে গ্রীষ্মের নিজের সৌন্দর্যের এত গরিমা, সেই সৌন্দর্যটাই তো ক্ষণস্থায়ী। অর্থাৎ যে সৌন্দর্য চিরস্থায়ী নয়, সেই সৌন্দর্য আবার কি সৌন্দর্য? এই জায়গাটা কবি টাচ করতে চাইছে। তার মানে নিশ্চয়ই কবি এটা বলতে চাইছে তার বন্ধুর সৌন্দর্য ক্ষণস্থায়ী নয়। দেখা যাক কি বলছে তারপরে কবি। Sometime too hot the eye of heaven shines, খেয়াল করো, দ্য আই অফ হেভেন ইমেজারি, এই ধরনের ইমেজারি কবি শেক্সপিয়ার অনেক জায়গাতেই ব্যবহার করেছে। তাহলে আই অফ হেভেন ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা আন্ডারলাইন করবে। আই অফ হেভেন বলতে এখানে সান, সূর্য, সূর্যকে বলা হচ্ছে আই অফ হেভেন। সামটাইম কখনো কখনো, টু হট ভীষণ উজ্জ্বল হয়ে ওঠে, উষ্ণতা দেয়, দ্য আই অফ হেভেন সায়েন্স, অর্থাৎ কখনো কখনো সূর্য ভীষণ উজ্জ্বল ভাবে প্রজ্বলিত হয়। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, আবার কখনো কখনো তার ওই সোনালি আভা ফিকে হয়ে যায়। অর্থাৎ সূর্যের মতো দীপ্তিমান উজ্জ্বল বস্তুর সৌন্দর্য পার্মানেন্ট নয়। কেন কি? এই সূর্যের ঔজ্জ্বল্য কখনো কখনো মেঘের আস্তরণে ঢাকা পড়ে যায়, অর্থাৎ সূর্যের ঔজ্জ্বল্য ফিকে হয়ে যায় মেঘের আড়ালে, মেঘের আস্তরণে। And every fair from fair sometime declines, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট লাইন এই লাইনটা, every fair from fair। এখানে দুটো ফেয়ার কিন্তু দুটো আলাদা।
কি প্রত্যেক সুন্দর জিনিসের সৌন্দর্য, অর্থাৎ প্রথম ফেয়ারটা হচ্ছে ফেয়ারনেস, সৌন্দর্য, অ্যাবস্ট্রাক্ট। কার ফেয়ার কি হচ্ছে প্রত্যেক সুন্দর জিনিসের সৌন্দর্য, সামটাইম ডিক্লাইনস, কখনো কখনো কমে যায়। অর্থাৎ প্রথম ফেয়ারটা হলো ফেয়ারনেস, দ্বিতীয় ফেয়ারটা হলো ফেয়ার অবজেক্ট। তাহলে ফেয়ারনেসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ফেয়ার অবজেক্ট কমন নাউন। তাহলে প্রত্যেক সুন্দর জিনিসের থেকে তার সৌন্দর্য কখনো না কখনো কমে যায়। বাই চান্স, যে কোনো কারণে হতে পারে, দুর্ঘটনার কারণে হতে পারে। একটা মেয়ে খুব সুন্দরী বা একটা ছেলে ভীষণ হ্যান্ডসাম, বাইকে যেতে যেতে হয়তো এমনভাবে পড়লো পুরো একটা দিকে, মানে তার খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হলো। তাহলে সেই সৌন্দর্যের ছিটে কি তার শরীরের মধ্যে, তার মুখমণ্ডলে থাকবে? থাকবে না। অর্থাৎ সেই সৌন্দর্যটা বাই চান্স যে কোনো কারণে কমে যেতে পারে। আবার নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড, কিংবা প্রকৃতির খুব স্বাভাবিক নিয়মে সে তার সৌন্দর্য হারাবে। অর্থাৎ একটি 20-22 বছরের মেয়ের যে সৌন্দর্য থাকে, সেই মেয়েটির সৌন্দর্য কি 55-60 বছরে একই থাকবে? কখনোই থাকতে পারে না। অর্থাৎ সেটা কি হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে সৌন্দর্য হ্রাসপ্রাপ্ত হচ্ছে। সেই কথাই বলছে, বাই চান্স যে কোনো দুর্ঘটনার কারণেও হতে পারে, অর নেচারস চেঞ্জিং কোর্স, প্রকৃতির স্বাভাবিক নিয়মে কি হচ্ছে, আনট্রিমড। ট্রিম কর্তা মানে হচ্ছে গেন বিউটি, আনট্রিম মানে লস্ট বিউটি। অর্থাৎ প্রকৃতির স্বাভাবিক নিয়মে সেই সুন্দর জিনিস তার সৌন্দর্য হারাচ্ছে। অর্থাৎ প্রথম দুটো কোয়ার্ট্রেনে, প্রথম 8 লাইনে আমরা কি পেলাম? প্রথমেই কবি প্রশ্ন করেছিল, আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সৌন্দর্যের সাথে তুলনা করতে পারি? বাকি এতক্ষণ ধরে কি বলল, যে না, কোনোভাবেই সেটা নয়, কারণ গ্রীষ্মের দিনের সৌন্দর্য ক্ষণস্থায়ী। ঠিক আছে, এবার আমরা আসছি থার্ড কোয়ার্ট্রেন। বাট খুব সাংঘাতিক একটা জায়গা এটা। সনেট নিয়ে যখন বললাম তখন কি বললাম, সনেট প্রধানত 2 ধরনের, পেট্রার্কান সনেট আর শেক্সপিয়ারিয়ান সনেট। কিন্তু এই সনেটটা আবার এই দিক থেকে দেখতে গেলে অদ্বিতীয় বলা যায়। যদিও এটা শেক্সপিয়ার নিজে লিখেছে, শেক্সপিয়ার তার নিজস্ব স্টাইলে, কিন্তু এখানে বাট, ভোল্টা ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এটা একটা অসাধারণ মিশেল শেক্সপিয়ারিয়ান এবং পেট্রার্কান ঘরানার অসাধারণ মিশেল। কি বলছে, বাট দাই ইটারনাল সামার নট ফেড। অর্থাৎ যে কথাগুলো এতক্ষণ বলে এলো, যে এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য ক্ষণস্থায়ী, সেই কথাটা আবার নিজেই বলছে, কি অস্বীকার করছে, কিন্তু তোমার, সেও তো পৃথিবীর জিনিস কবির বন্ধু, কিন্তু কি বলছে, তোমার সৌন্দর্য শ্যাল নট ফেড, কখনোই ফিকে হবে না। nor lost possession of that fear thou wast, এবং কখনো নর লস পজেশন, হারাবে না, তুমি হারাবে না তোমার পজেশন, তোমার অধিকার, তোমার দখল, অফ দ্য ফেয়ার, যে সৌন্দর্য দাও ওস, তুমি ধারণ করে আছো। অর্থাৎ তোমার অধিকারে থাকা যে সৌন্দর্য, সেটা তুমি কখনোই হারাবে না। nor shall death ব্র্যাক দাও ওয়ান্ডারস্ট ইন ইজ সেড, এমনকি মৃত্যুও কখনো তোমাকে তার করাল গ্রাসে নিতে পারবে না। এমন হয় নাকি? আমরা কবিতায় পড়েছি তো, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। কিন্তু এখানে কেমন যেন অস্বীকার করছে না, যে মৃত্যু তোমাকে তার করাল গ্রাসে নিতে পারবে না। এখানে আরেকটা ব্যাপার বলি, এই ধরনের ইমেজারিগুলো যেটা বললাম শেক্সপিয়ার বারবার ব্যবহার করেছে, প্রায় একই ধরনের একটা ইমেজারি। এটা তো 18 নম্বর সনেট, 116 নম্বর সনেটেও আমরা দেখতে পাই, যখন দেখি কবি বলছে, লাভস নট টাইমস ফুল those lips and cheeks when his bending sickles compass pass, অর্থাৎ হিজ বেন্ডিং সিকেলস, হিজ বলতে এখানে টাইমের কথা বলা হচ্ছে, সময়ের খড়গে আয়ত্তে
তোমার সৌন্দর্য আসবে না, অর্থাৎ সময় তোমার সৌন্দর্যে কোনো ক্ষতি করতে পারবে না। একই ব্যাপার, একই টাইপের। কি বলছে? মৃত্যু কখনো তোমাকে, এখানে তোমাকে মানে আমি আগেই বলেছি, তোমাকে মানে তোমার সৌন্দর্যের, অর্থাৎ তার বন্ধুর সৌন্দর্যের কথা বলছে, যে বন্ধুর সৌন্দর্যকে মৃত্যুও ছুতে পারবে না। কেন? কেন এত জোর দিয়ে বলতে পারছে? এতক্ষণে তার উত্তরটা কবি দিচ্ছে, কারণ when in eternal lines to time thou grows, কারণ তুমি বেঁচে থাকবে আমার কবিতার শাশ্বত চিরন্তন পংক্তিতে। অর্থাৎ তুমি মানে কে? তোমার সৌন্দর্য বেঁচে থাকবে আমার কবিতায় শাশ্বত পংক্তিতে। So long as man can breathe, যতদিন এই পৃথিবীতে মানুষ থাকবে বা মানুষ শ্বাস নেবে, or eyes can see, যতদিন মানুষ দু চোখ মেলে দেখতে পারবে, so long live this, ততদিন এইটা, ভীষণ ইম্পর্টেন্ট, দিস আন্ডারলাইন করে, পরীক্ষায় ভীষণ আসে, ততদিন এইটা বেঁচে থাকবে। তাহলে দিস বলতে কি? দিস রেফার্স টু দিস পোয়েম, ততদিন বেঁচে থাকবে এই কবিতাটা। অ্যান্ড দিস, এই কবিতায় গিভস লাইফস টু দি, এই কবিতায় তোমায় জীবন অর্থাৎ অমরত্ব প্রদান করবে। এই কবিতাটা তোমাকে বাঁচিয়ে রাখবে যুগ যুগ ধরে। ঠিক আছে, বোঝা গেল? যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে প্রশ্ন করতে পারো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি আমার মতো। যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি আবার একবার দেখে নেবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। এবং এইভাবে আমার ভিডিওগুলি ফলো করবে। প্রত্যেকটা টপিক আমি চেষ্টা করব আমার সেরাটা দিয়ে তোমাদেরকে বোঝাতে। বাই, ভালো থেকো।